আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। দিল্লিতে অবস্থানরত শেখ হাসিনার ফেরাকে কেন্দ্র করে নানা ধরনের আলোচনা চলছে। নানা ধরনের আলোচনা নানা দিকে উস্কে দেয়া হচ্ছে। এই আলোচনাকে কেন্দ্র করে সরকারের মধ্যে এক ধরনের উদ্বেগ আছে কিনা, সেই উদ্বেগের পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রী তড়িঘড়ি করে তার মিত্রশক্তিদের যমুনায় ডেকে মিটিং করলেন কিনা, এরকম আলোচনাও রয়েছে। এত কিছু আলোচনার মধ্যে যেটা হবে সেটা হচ্ছে যে মানে মূল আলোচনা থেকে আমরা বিচ্যুত হচ্ছি কিনা সেটা একটা বড় ব্যাপার। সেই বড় ব্যাপারের মধ্যে আওয়ামী লীগের নেতাকর্মীরা যে আলোচনা করার চেষ্টা করছেন, যে আলোচনাটা উস্কে দেওয়ার চেষ্টা করছেন, সেটা হচ্ছে যে শেখ হাসিনা সম্পর্কে দুটো আলোচনা আছে। দুটো আলোচনা ভারতের সাংবাদিকরা কিংবা বাংলাদেশের অনেকেই যারা বিদেশে থেকে আওয়ামী লীগের অ্যাক্টিভিজম করে, তারা দুটো ব্যাপার মানে দুটো পথ নিয়ে আলোচনা করতে চাইছেন। একটা হচ্ছে শেখ হাসিনা বিমানে ফিরবেন নাকি যশোর বেনাপোল বন্দর থেকে সড়ক পথে ফিরবেন, এই আলোচনা রয়েছে। অনেকে মনে করেন যে শেষ পর্যন্ত শেখ হাসিনা বেনাপোল দিয়ে ফিরবেন। বেনাপোল দিয়ে কেন ফিরবেন? বেনাপোল হয়ে দেশে ফিরে তিনি টার্গেট নেবেন গোপালগঞ্জে আসার, টুঙ্গিপাড়ায় আসার। তো গোপালগঞ্জে টুঙ্গিপাড়ায় আসার যদি টার্গেট নেন, তাহলে সেটা কি সফল হবে? এটা নিয়ে আওয়ামী লীগের অ্যাক্টিভিস্টরা নানা ধরনের ইকুয়েশন, মানে অঙ্ক, মানে পাটিগণিতের মানে অঙ্ক সামনে নিয়ে আসছেন। যোগ বিয়োগ গুণ ভাগ করে অনেক ইকুয়েশন সামনে নিয়ে আসছেন। সেই ইকুয়েশনগুলো খুবই ইন্টারেস্টিং, কখনো কখনো প্রচণ্ড হাস্যকর মনে হতে পারে, কিন্তু ইন্টারেস্টিং। পৃথিবীতে কোনো বিষয়, কোনো যুক্তি, কোনো কথা একেবারে মানে নির্ঘাত পাগল আপনি জানেন, সেই পাগলের প্রলাপটাকেও আপনার হেসে উড়িয়ে দেয়া উচিত নয় যদি আপনি একজন সচেতন মানুষ হন। আপনার সচেতনতা নিশ্চয়ই কাজ করার কথা যে পাগল এই কথা বলেছে, সেই কথার মধ্যেও কোনো যুক্তি আছে কিনা সেটা অন্তত আমাদের একটু খুঁজে বের করা উচিত। চলুন আমরা মানে আওয়ামী লীগের অ্যাক্টিভিস্টদের আপাতত পাগল হিসেবে আখ্যা দিয়ে তাদের এই কথা এবং তাদের ফেসবুক প্রচারণার মাঝে যে প্রচারণাগুলো উল্লেখ করব, সেই প্রচারণাগুলোর মাঝে এতটুকু মানে বাস্তবতা লুকিয়ে আছে কিনা, এভাবে বললে হয়তো আওয়ামী লীগের অ্যাক্টিভিস্টরা একটু বেশি মানে কষ্ট পেতে পারেন। বরং অন্যভাবে বলি যে তাদের কথার মধ্যে কি এতটুকুও যুক্তি নেই যে আমরা হেসে উড়িয়ে দেব? বরং এভাবে বললে তারা একটু হয়তো আশ্বস্ত হতে পারেন, অনেক বেশি গোস্বা করে গালাগালি না করে। সেই আলোচনা করে বোঝার চেষ্টা করব যে শেখ হাসিনার বেনাপোল দিয়ে ফেরার কথা যারা বলছেন এবং ইকুয়েশন টানছেন, বেনাপোল থেকে গোপালগঞ্জের দূরত্ব কত, লোক সংখ্যা কত, কত লোক ওখানে সমবেত হবে এবং তার ফলে কি হবে, এই যে ইকুয়েশনগুলো সামনে আনছেন অনেকে, ফেসবুকে লেখালেখি করছেন, সেগুলোর পেছনে যুক্তি কতটা আছে এবং সত্যি সেই ঘটনার দিকেই এগিয়ে যাচ্ছি কিনা আমরা, আর সেই ঘটনা ঘটলে আমরা কোন পরিস্থিতিতে পড়তে পারি। থাকবেন। দর্শক, বলছিলাম শেখ হাসিনা বিমানে ফিরবেন না, বেনাপোল দিয়ে যশোর বন্দর দিয়ে ফিরবেন, ফিরে টুঙ্গিপাড়ায় আসবেন গোপালগঞ্জের, এই টার্গেটের কথা আওয়ামী লীগের অনেকেই বলছেন। অনেকে মনে করেন যে শেখ হাসিনাকে মানে কলকাতা থেকে বেনাপোল বন্দর পর্যন্ত ভারতে অবস্থানরত আওয়ামী লীগের নেতাকর্মীরা, সাথে আওয়ামী লীগের শুভাকাঙ্ক্ষী ভারতের নাগরিক, তারা সঙ্গ দেবে, শেল্টার দেবে এবং বেনাপোল বন্দর পার হওয়ার পরে যখন বাংলাদেশের মাটিতে পা দেবেন, সেখান থেকে তার নেতাকর্মীরা একেবারে গোপালগঞ্জ পর্যন্ত তাকে পাহারা দিয়ে, গার্ড অফ অনার দিয়ে এই রাস্তা অতিক্রম করবে, এরকম কথা বলছেন। এটাকে অনেকেই কল্পকাহিনী বলতে পারেন। তাদের এই কল্পকাহিনীর মাঝে, যদি এটাকে কল্পকাহিনীও ভাবি, কল্পকাহিনীর মাঝে অঙ্কের সমীকরণটা তারা কি বলছেন একেবারে সরাসরি আসে। অঙ্কের সমীকরণে তারা বলতে চাচ্ছেন যে দক্ষিণবঙ্গে ওই অংশটাতে বাংলাদেশের জনসংখ্যা প্রায় 5 কোটি। বাংলাদেশের যে হিসাব
আওয়ামী লীগের সমর্থক, আওয়ামী লীগের ভোটারদের যে হিসাব, সেটাকে তারা 40%ও ভাবতে চান না। তারা বলছেন যে 40% না, 30%ও যদি ভাবা যায়, তাহলে এই 5 কোটি মানুষের মাঝে 1.5 কোটি মানুষ, 1.5 কোটি আওয়ামী লীগের ভোটার রয়েছে। সরল, মানে সহজ সরল অঙ্ক। কারণ হচ্ছে যে জনসংখ্যার সবাই তো ভোটার না, সেটা বাদ দিলে আবার 1.5 কোটি হবে না। আমরা তাদের মতো করে সরল অঙ্কেই যাই, 1.5 কোটি সমর্থক রয়েছে আওয়ামী লীগের। এখন তারা দাবি করছেন যে এই 1.5 কোটি মানুষের মাঝে যদি 10% মানুষ ওই দিন, শেখ হাসিনা ফেরার দিন, বেনাপোল বন্দরকে টার্গেট করে, সেই 10% মানুষের সংখ্যা হবে 15 লক্ষ। এই 15 লক্ষ মানুষ যদি যশোর বেনাপোল বন্দর থেকে গোপালগঞ্জ পর্যন্ত এই রাস্তায় দাঁড়িয়ে যায়, তাহলে কি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সেই প্রাচীর ভেদ করে শেখ হাসিনাকে চাইলেই গ্রেপ্তার করতে পারবে? এরকম প্রশ্ন আওয়ামী লীগের নেতাকর্মীরা সামনে আনছেন। এখন আমরা অঙ্কের আরো একটু ভেতরে ঢুকি, তারা যে অঙ্ক করতে চাইছেন। আমরা ধরে নিলাম যে 15 লক্ষ মানুষ বেনাপোল থেকে গোপালগঞ্জ পর্যন্ত এই রাস্তায় দাঁড়িয়ে গেল। বেনাপোল থেকে গোপালগঞ্জ 127 কিলোমিটারের দূরত্ব, 127 কিলোমিটার রাস্তা। 127 কিলোমিটার রাস্তা, প্রতি কিলোমিটার আমরা যদি 1000 মিটার, এটাই তো জানি যে 1000 মিটার প্রতি কিলোমিটার। এই যে 1000 মিটার, 1000 মিটার হিসাব করলে 1,27,000 মিটার রাস্তা হয়। এই 1,27,000 মিটার রাস্তায় যদি 15 লাখ মানুষ দাঁড়িয়ে যায়, তাহলে আমরা দেখছি যে প্রতি মিটারে 12 জন মানুষ দাঁড়াতে পারছে। প্রতি মিটারে 12 জন মানুষ দাঁড়ানো মানে কিন্তু আপনি এরকম অবস্থা যে একজনের গায়ের সঙ্গে আর একজনের গা লেগে থাকবে, কিংবা 12 জন মানুষ 1 মিটারে জায়গায় পাবে না, এরকম হবে। তার মানে হচ্ছে যে গোপালগঞ্জ থেকে বেনাপোল পর্যন্ত 15 লাখ মানুষ যদি দাঁড়ায়, এবং সেটা যদি রাস্তার 2 পাশে হয়, তাহলে 2 পাশে হলে প্রতি মিটারে 6 জন করে দাঁড়াবে। 6 জন মানুষ যদি প্রতি মিটারে দাঁড়ায়, তাহলে সামান্য একটু ফাঁকা ফাঁকা করেই 6 জন মানুষ কিন্তু দাঁড়িয়ে যেতে পারবে পুরো রাস্তায়। এই যে প্রাচীরটা তৈরি করা হলো, মানব প্রাচীর, এই প্রাচীরটা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভেদ করা একেবারেই অসম্ভব, এটা দাবি করছেন আওয়ামী লীগের নেতারা, আওয়ামী লীগের অ্যাক্টিভিস্টরা। অ্যাক্টিভিস্টদের মধ্যে তো অতি উৎসাহী অ্যাক্টিভিস্ট রয়েছে, সেই কারণে তারা এই সরল অঙ্ক করছেন যে বেনাপোল থেকে 127 কিলোমিটার, এটা যদি সবাই দাঁড়িয়ে যায়, তাহলে এই প্রাচীর ভেদ করে শেখ হাসিনাকে চাইলে গ্রেপ্তার করা সম্ভব নয়। ধরে নিলাম তর্কের খাতিরে যে সরকার যদি চায় শেখ হাসিনাকে গ্রেপ্তার করতে, তাহলে শেখ হাসিনাকে গ্রেপ্তার করতে পারবে না এই মানব প্রাচীর কিংবা মানব ঢাল অতিক্রম করে। টুঙ্গিপাড়ায় আসার পরে, টুঙ্গিপাড়ায় কোনো একটা বাড়িতে, তার নিজের বাড়িতে আশ্রয় নিলেন, সেখানে কি এই 15 লাখ মানুষ প্রতিদিন 24 ঘন্টা শেখ হাসিনাকে পাহারা দেবেন? সেটা কি সম্ভব? সম্ভব না। তো সেটা যখন সম্ভব না, যখন পাহারা দিতে দিতে ক্লান্ত হয়ে যাবেন, কিংবা টুঙ্গিপাড়ায় এই পুরো দক্ষিণবঙ্গের মানুষ সবাই তো আসবে না, টুঙ্গিপাড়ার মানুষগুলো থাকবে। টুঙ্গিপাড়ার মানুষগুলোকে যদি পরাজিত করা নাই যায়, তাহলে আমরা গত বছরের যে 16ই জুলাই এনসিপির সমাবেশকে কেন্দ্র করে টুঙ্গিপাড়ার অবস্থা দেখলাম। আর্মি থেকে শুরু করে আনসার পর্যন্ত সমস্ত বাহিনী নেমে গেল। এই যে সমস্ত বাহিনী নেমে যাওয়া, এই সমস্ত বাহিনী নেমে গিয়ে টুঙ্গিপাড়ার ওই প্রাচীর ভেদ করা, এটা তো খুব সহজ ব্যাপার হবে, এটা কোনো ব্যাপারই না। আবার যারা একটু বেশি কল্পনা করছেন যে এই যে দীর্ঘ 127 কিলোমিটারের মানব প্রাচীর, এটা মানে ভেদ করা সম্ভব হবে না, তাদের জন্য একটা তরতাজা উদাহরণ রয়েছে, যেটা আমরা দেখছি যে 13 বছর পরে বিচারের মানে আয়োজন করা হচ্ছে। ওই যে 2013 সালে শাপলা কাণ্ড, সেগুলো আমাদের মনে আছে তো। শাপলা চত্বরে লাখ লাখ মানুষ জড়ো হয়েছিলেন, বিশেষ করে হেফাজতের ব্যানারে মাদ্রাসার ছাত্র শিক্ষকরা জড়ো হয়েছিলেন। এখানে সবাই মানে 99.99%ই মাদ্রাসার ব্যাকগ্রাউন্ডের ছিল, কিংবা ধর্মীয় ব্যাকগ্রাউন্ডের। রাতের বেলা যখন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী খুব বেশি হলে না হলে 5000 ছিল, ওখানে লাখ লাখ, অন্তত 5 লাখ মানুষ ছিল। এই 5 লাখ মানুষকে ছত্রভঙ্গ করতে এই 5000 মানুষের কয় মিনিট টাইম লেগেছে? খুব বেশি হলে 15 মিনিট কিংবা আধা ঘন্টা। তারপরে আমরা দেখেছি মতিঝিল চত্বর ফাঁকা হয়ে গেছে,
যদিও সেই ঘটনায় কতজন মারা গেছে আওয়ামী লীগের আমলে, সেই ব্যাপারগুলোকে অস্বীকার করা, গণমাধ্যমের খবরে সেগুলোর কোনো অস্তিত্ব না পাওয়া, এখন ১৩ বছর পরে এসে আমরা জানছি যে ৫৮ জনের মানে পরিচয় শনাক্ত করা হয়েছে যারা ওই মানে অ্যাকশনে মারা গেছে, সেটা ভিন্ন কথা। ৫৮ জনের কাছে ৫৮০ জনও হতে পারত। তার মানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে সাজোয়া ব্যাপার থাকে, সেই ব্যাপারের কাছে লক্ষ লক্ষ মানুষ কিন্তু খুব একটা ব্যাপার না। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী চাইলে অনেক কিছুই করতে পারে, কিন্তু আমরা যারা এই ইকুয়েশনগুলো সাজাচ্ছেন এবং অতি কল্পনার রাজ্যে বসবাস করছেন, আমরা কি সত্যিই চাই যে এরকম একটা সাংঘর্ষিক পরিস্থিতির দিকে দেশ যাক? আমরা চাই না। কিন্তু তাহলে দুই পক্ষের উদ্দেশ্যে আমাদের কি বলার থাকতে পারে? হ্যাঁ, আওয়ামী লীগ তো অবশ্যই শেখ হাসিনা যদি বেনাপোল বন্দর দিয়ে ফিরুন আর বিমানবন্দর দিয়ে ফিরুন, সেখানে একটা বড় জটলা করার চেষ্টা তো আওয়ামী লীগ করবেই। সেই জটলাটা যেন তৈরি করতে না পারে সেটা প্রথমে সরকার পদক্ষেপ নেবে, আর তৈরি যদি হয়ে যায় তাহলে সেটাকে ছত্রভঙ্গ করতে গেলে একটা বড় ক্যাজুয়ালিটির তৈরি হবে, জন্ম হবে। সেটা যেন না হয় সেটা সরকারকে লক্ষ্য রাখতে হবে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে রক্ষা করতে হবে, লক্ষ্য রাখতে হবে, এবং আওয়ামী লীগের নেতাকর্মীদেরকেও মানে ওই ব্যাপারটা মাথায় রাখতে হবে যে কোনো অস্থিরতা কিংবা সাংঘর্ষিক পরিবেশ কিংবা মৃত্যু কোনো সমাধান নয়। আমার মনে হয় যে এই যে পরিকল্পনাগুলো নানাভাবে আলোচনা হচ্ছে, কিংবা সরকারের মাঝেও তো একটা বক্তব্য রয়েছে, সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী, আইনমন্ত্রী বলছেন যে আত্মসমর্পণ করার কোনো সুযোগ দেওয়া হবে না, আসা মাত্রই তাকে গ্রেপ্তার করা হবে, আর আসা মাত্রই গ্রেপ্তার করলে আওয়ামী লীগের নেতাকর্মীরা মাঠে থাকলে সেটা একটা সাংঘর্ষিক পর্যায়ে যাবে। সেই পর্যায়ে না যাক, এটাই আমরা চাই। বরং এই যুদ্ধ আয়োজনের পরিকল্পনা কিংবা লেখালেখি কিংবা কথা চালাচালি এগুলো বাদ দিয়ে রিকনসিলেশনের যে মানে যুক্তিটা সামনে আসছে, কিংবা সমঝোতার ব্যাপারটা যুক্তিটা যেখানে আসছে, সমঝোতার ব্যাপার, যুদ্ধবিরতি সমঝোতা, এটা তো বহু বছর, হাজার হাজার বছর আগে থেকে প্রচলিত একটা সিস্টেম যে মানে যে কোনো একটা বড় দুর্ঘটনা রোধের কারণে কখনো কখনো দুই পক্ষকেই ছাড় দিতে হয়, সমঝোতা করতে হয়। সেরকম সমঝোতা যদি, রাজনৈতিক সমঝোতা যদি হয় যে এইটুকু আমি ছাড় দেব, সরকার বলল আমি এইটুকু ছাড় দেব, আওয়ামী লীগ বলল আমি এইটুকু ছাড় দেব, যেন কোনো ধরনের অস্থিরতার দিকে দেশ না যায়, সেরকম পথ কি আমরা খুঁজে বের করতে পারি না? সেরকম পথ খুঁজে না বের করে যদি দুই পক্ষই অনড় থাকে, সরকার যে কোনো মূল্যে অনড় যে কি হলো না হলো এগুলো দেখার টাইম নাই, এটা আমি করবই, আওয়ামী লীগ অনড় যে ওরা কি করলো দেখার টাইম নাই, আমরা কোটি মানুষ ওখানে জড়ো হব এবং ম্যাসাকার অবস্থা করব, তাহলে কিন্তু এই ঘটনা থামানো যাবে না। আবার জিদ কখনো বিজয় আনে না। মানে হ্যাঁ, জিদ বিজয় আনে, আপনার জিদ না থাকলে সেই জিদটা হতে হবে পজিটিভ জিদ, কিন্তু যে জিদ আপনার ধ্বংস ডেকে আনবে, সেই জিদে যদি আপনি মানে স্থির থাকেন, তাহলে সেই জিদ আপনার মঙ্গল আনবে না। যেমন আমরা শেখ হাসিনার যে সরকার পতন 2024-এর 5 আগস্ট সরকার পতন দেখেছি, সেটাও কিন্তু আওয়ামী লীগের জিদের কারণে হয়েছে। জিদ কিন্তু তাদের ক্ষতি করেছে। তারা যদি প্রথম দিকেই এই আন্দোলনকে গুরুত্ব দিত এবং 21শে জুলাই আদালতের রায়ে যে কোটা পদ্ধতি আবার বাতিল হয়ে গেল, 21শে জুলাই থেকে আমরা দেখলাম যে 5 আগস্ট পর্যন্ত প্রায় 15 দিন, এই 15 দিন আগে যখন আদালতের মাধ্যমে রায় আসলো যে কোটা আর থাকছে না, বাতিল হয়ে গেল, তখনও কিন্তু আন্দোলন আর থামানো যায়নি। আন্দোলন থামানো যায়নি কেন? আন্দোলন থামানো যায়নি 16, 17, 18, 19, 20 এই 4-5 দিনে এত মেচাকার কাণ্ড হয়েছে, ইন্টারনেট বন্ধ করা, শাটডাউন, এটা ওটা মিলে এত বাজে অবস্থা তৈরি হয়েছে আওয়ামী লীগের একগুঁয়েমির কারণে, সরকারের একগুঁয়েমির কারণে, এবং সরকারের এই আন্দোলনটাকে আন্ডার এস্টিমেট করার কারণে, গোয়েন্দা তথ্য তাদের কাছে না থাকার কারণে, শেখ হাসিনাকে কেন্দ্র করে যে একটা বলয় তৈরি হয়েছে, সেই বলয় ভেদ করে শেখ হাসিনা
হাসিনার কাছে প্রকৃত তথ্যটা না পৌঁছানোর কারণে ঘটনাটা কিন্তু ঘটে গেছে। পরের 15 দিন আর কোনো দাবি ছিল না, তবুও কিন্তু আন্দোলন থামানো যায়নি, থেমে যায়নি। এই কোটা আন্দোলনের দাবি তখন সরকার পতনের আন্দোলনের দাবিতে পরিণত হয়েছে। যদিও আমরা এখন বুঝতে পারছি যে ডে ওয়ান থেকে এটা সরকার পতনের আন্দোলনই ছিল। ওই মানে আদালত ঘোষণা না করলেও অন্য পদ্ধতিতে এই আন্দোলন এগোতো। এটা একটা পরিকল্পিত আন্দোলন ছিল, এটা কোটা আন্দোলন কিংবা কোটা অধিকার আদায়ের কোনো আন্দোলন ছিল না, সেটা ভিন্ন কথা। কিন্তু সরকার একগুঁয়ে ছিল, সরকারের কাছে কোনো তথ্য ছিল না, সরকার বুঝতে পারেনি যে 1 মাস পরে কি হতে চলেছে। এই যে ব্যর্থতা, এই ব্যর্থতা মানে আগামীকালকে কি হবে এটা যখন আপনি আজকে কল্পনাও করতে পারবেন না, তখন কিন্তু আপনি একটা বড় অন্ধকার প্রকোষ্ঠে পড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। সেটা কি আমরা কেউ চাই? সেটা সরকার পক্ষ হোক কিংবা আওয়ামী লীগ পক্ষ হোক, কেউই চায় না। এবং দুই পক্ষই তারা দেশপ্রেমে উদ্বুদ্ধ এটা দাবি করে রাজনৈতিকভাবে, দুই পক্ষই মুক্তিযুদ্ধকে ওন করে এটা তারা দাবি করে। সুতরাং দুই পক্ষকেই এই সমঝোতায়, মিনিমাম সমঝোতায় আসতে হবে যে দেশে ডিসেম্বর নাগাদ কিছু একটা হতে চলেছে, সেই কিছু একটা ঘটনা ঘটুক, কিন্তু সেই ঘটনাটা যেন দেশ ধ্বংস করার কিংবা দেশ উত্তাল করা, দেশকে আরেকটা মানে অরাজকতার দিকে ঠেলে দেওয়ার পরিস্থিতি তৈরি না করি আমরা আমাদের জিদের কারণে। পরিস্থিতি যে কোনো মুহূর্তে বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগের দখলে চলে যেতে পারে। কেন চলে যেতে পারে, কি জন্য চলে যেতে পারে এবং কিভাবে চলে যেতে পারে, সকল বিষয় নিয়ে আজকে একটি বিস্তারিত আলোচনা করব। আশা করছি এই আলোচনাটি খুবই গুরুত্বপূর্ণ। আপনারা সকলে শেষ পর্যন্ত এই ভিডিওটি দেখবেন, সকল বিষয় একেবারে ক্লিয়ার হয়ে যাবেন। প্রথমত, আওয়ামী লীগের যত অঙ্গ সংগঠন আছে সকলেই এখন একত্রিত হচ্ছে, সংগঠিত হচ্ছে এবং আওয়ামী লীগ থেকে যে সকল নেতারা আপনার বরখাস্ত হয়েছে এবং আওয়ামী লীগ ছেড়ে নিজের রাজনৈতিক দল গঠন করেছে, তারাও কিন্তু এখন আওয়ামী লীগের পাশে এসে দাঁড়াচ্ছে। বহিষ্কৃত আওয়ামী লীগের নেতারা এখন আওয়ামী লীগের পক্ষে কথা বলছে। এইরকম আমি অসংখ্য নেতার নাম বলতে পারবো, কিন্তু আমি ভিডিওর মধ্যে ওই সকল নেতার নাম উল্লেখ করছি না এবং তারা ভিতরগত যে সকল কাজগুলো করছে আওয়ামী লীগের পক্ষে, সেই সকল কাজগুলোর কথা আমি এই ভিডিওতে খোলাসা করছি না। কিন্তু এটা আপনারা ধরে রাখতে পারেন, সেপ্টেম্বর এবং অক্টোবর মাসের মধ্যে আওয়ামী লীগের যত অঙ্গ সংগঠন আছে এবং আওয়ামী লীগের যত বহিষ্কৃত নেতারা আছে, তারা নিজেদের রাজনৈতিক দল গঠন করেছে এবং কেউ রাজনীতি করছে না। তারাও কিন্তু আওয়ামী লীগের পক্ষ হয়ে আওয়ামী লীগকে সংগঠিত করার জন্য যা যা করা প্রয়োজন সকল কিছুই তারা করবে। এবং সেপ্টেম্বর এবং অক্টোবরের মধ্যে সারা বাংলাদেশ জুড়ে আওয়ামী লীগের জয় জয়কার হবে এবং আওয়ামী লীগের যে সকল তৃণমূলের নেতা কর্মীরা আছে এবং রিজার্ভ ফোর্স আছে এবং বাংলাদেশের সাধারণ জনগণকে নিয়েই আওয়ামী লীগ সুসংগঠিত হয়ে এই 2 মাসের মধ্যে সারা বাংলাদেশে জয় বাংলা স্লোগানে রাজপথ প্রকম্পিত করবে। শেখ হাসিনা বাংলাদেশে ফিরে আসার 1-2 মাস আগে সারা বাংলাদেশ আওয়ামী লীগের দখলে চলে আসার সম্ভাবনা অনেক বেশি। কেন বেশি? কারণ আওয়ামী লীগের সকল অঙ্গ সংগঠন এবং আওয়ামী লীগের সকল বহিষ্কৃত নেতা যারা নিজেদের রাজনৈতিক দল আছে, তারা সহ আওয়ামী লীগের রিজার্ভ ফোর্স সহ বাংলাদেশের সাধারণ জনগণ এবং আওয়ামী লীগের তৃণমূলের কর্মীরা সহ যদি সংগঠিত হয়ে রাজপথে প্রতিনিয়ত বিক্ষোভ মিছিল করে, বাংলাদেশের কোনো শক্তি নেই বাংলাদেশ আওয়ামী লীগকে দমিয়ে রাখার। আর সেটাই সেপ্টেম্বর এবং অক্টোবর মাসে হতে যাচ্ছে। বিএনপি সরকারও এই সকল বিষয় আজ করতে পেরে এই জুলাই মাস থেকেই আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে অনেক বেশি দমন নিপীড়ন ধরপাকড় শুরু করে দিয়েছে। প্রশাসনকে অনেক বেশি হার্ড লাইনে যেতে বলা হয়েছে এবং আগস্ট মাস জুড়েই বাংলাদেশের সকল প্রশাসনকে অনেক বেশি হার্ড লাইনে যাওয়ার কথা বলেছে এবং আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে ধরপাকড় করার জন্য নির্দেশ দিয়ে দিয়েছে। এগুলো চলবে এবং আওয়ামী লীগের সংগঠিত হওয়া সেটাও চলবে। আওয়ামী লীগ বিরোধী দল থাকলে কিভাবে রাজনীতি করতে হয়, কিভাবে সংগঠিত হতে হয়, কিভাবে শক্তি সঞ্চয় করে আবার বাংলাদেশের রাজনীতিতে ফিরতে হয়, কিভাবে আবার ক্ষমতার মসনদে বসতে হয়, আওয়ামী লীগ ভালো করেই জানে। কারণ এই বাংলাদেশ আওয়ামী লীগ এই বাংলাদেশের জন্ম দিয়েছে। বাংলাদেশ জন্ম হওয়ার পিছনে এই বাংলাদেশ আওয়ামী লীগের
সব থেকে বড় ভূমিকা আছে। সো এই বাংলাদেশ আওয়ামী লীগকে রাজনীতি শেখাতে হবে না। বাংলাদেশ আওয়ামী লীগ কিভাবে রাজনীতি করতে হয় দুঃসময়ে সেটা বারবার করে দেখিয়েছে এবং বারবার বাংলাদেশে ক্ষমতায় এসেছে। আগামীতেও বাংলাদেশ আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতি পরিস্থিতি চেঞ্জ করে দিবে এবং খুব শীঘ্রই বাংলাদেশের রাজনীতি আওয়ামী লীগের দখলে চলে যাবে। হয়তোবা খারাপ সময় মনে হচ্ছে যে আওয়ামী লীগ 10, 15, 20 বছরও বাংলাদেশের রাজনীতিতে ফিরতে পারবে না, আওয়ামী লীগকে একেবারে আমরা ধ্বংস করে দিয়েছি। যারা এটা মনে করছে তারা এখনো বোকার স্বর্গে বসবাস করছে। তারাই অচিরে বাংলাদেশের রাজনীতি থেকে হারিয়ে যাবে, তারা নিজেরাই ধ্বংস হয়ে যাবে। বাংলাদেশ আওয়ামী লীগের নেতা কর্মীরা দাপটের সহিত বাংলাদেশের রাজনীতি করবে এবং বুক ফুলিয়ে সারা বাংলাদেশ চলবে এবং বুক ফুলিয়ে বলবে আমরা মুজিবাদর্শের সৈনিক এবং বুক ফুলিয়ে বলবে আমরা জয় বাংলার লোক। এটাই আগামীতে খুব শীঘ্রই বাংলাদেশে ঘটতে যাচ্ছে। সর্বস্তর মুক্তিযুদ্ধের সপক্ষে শক্তি এখন এক হয়ে যাচ্ছে। সকলে এখন বুঝতে পেরেছে, সকলে যদি আমরা এক না হই এই বাংলাদেশটাকে এই জামাত, এনসিপির টোকায়রা এবং বিএনপির এক অংশ মিলে ধ্বংস করে দিবে। তারা সম্পূর্ণরূপে মুক্তিযুদ্ধ বিরোধী, তারা সম্পূর্ণরূপে বাংলাদেশ বিরোধী, তারা সম্পূর্ণরূপে পাকিস্তানপন্থী। বিএনপির একটা পক্ষ এখনো মুক্তিযুদ্ধের পক্ষে থাকলো, একটা পক্ষকে জামাত টেকনিক্যালি ভাবে গুপ্তভাবে ঢুকিয়ে দিয়ে জামাতের পকেটে নিয়ে ফেলেছে। এখন বিএনপির একটা পক্ষ ডাইরেক্ট বাংলাদেশ বিরোধিতার বক্তব্য দিচ্ছে, মুক্তিযুদ্ধের বিরুদ্ধে বক্তব্য দিচ্ছে। জামাত যে ভাষায় কথা বলে বিএনপির ওই একটা পক্ষ সে ভাষায় কথা বলে। সো এভাবে একটা স্বাধীন দেশে চলতে পারে না। এই সকল বিষয়গুলো যারা মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি এবং আওয়ামী লীগের সাবেক নেতারা আছে এবং যারা সত্যিকারের বঙ্গবন্ধুকে ভালোবাসে সকলে এখন একত্রিত হয়ে গিয়েছে। সকলে এখন আওয়ামী লীগের পক্ষ হয়ে কাজ করতে বাধ্য হচ্ছে এবং আগামীতেও বাধ্য হবে। কারণ বাংলাদেশের মধ্যে বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতি যদি আপনি ফিরিয়ে আনতে না পারেন তাহলে এই বাংলাদেশটাকে আবার তারা পাকিস্তান করে ফেলবে। বাংলাদেশ আওয়ামী লীগকে যদি আবার ক্ষমতায় আনতে না পারেন এই বাংলাদেশে মুক্তিযোদ্ধাদের কোনো সম্মান থাকবে না, মুক্তিযুদ্ধ বলতে কিছু থাকবে না। সকল কিছু এই বিএনপির এক অংশ জামাত এবং এনসিপির টোকাইরা মিলে ধ্বংস করে দিবে। তাই বাংলাদেশকে রক্ষা করতে হলে বাংলাদেশের সাধারণ জনগণকে নিয়ে এবং যারা মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি তাদেরকে নিয়ে আবার এই মুক্তিযুদ্ধের বিরোধী শক্তিদের বিরুদ্ধে রাজপথে নামতে হবে এবং রাজপথে নেমে রাজপথ দখল করতে হবে এবং এই রেজিমের পরিবর্তন ঘটিয়ে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতিকে বাংলাদেশে ফিরিয়ে আনতে হবে এবং বাংলাদেশ আওয়ামী লীগকে আবার ক্ষমতায় আনতে হবে। এছাড়া আর কোনো উপায় কি খোলা আছে? এছাড়া আর কোনো উপায় আমি দেখতে পাচ্ছি না। এটাই হচ্ছে একটাই উপায়, আর সেই উপায় বাংলাদেশ আওয়ামী লীগকে আবার বাংলাদেশের রাজনীতিতে ফিরিয়ে আনা এবং ক্ষমতার মসনদে বসানো। সেটা একমাত্র বাংলাদেশের জনগণই পারবে এবং মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি যত মনোভাবওয়ালা লোক আছে তারা একসাথে হয়ে আওয়ামী লীগের নেতা কর্মীদের সাথে রাজপথে নামতে হবে। সো সেপ্টেম্বর এবং অক্টোবর মাস হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ মাস। এই দুটি গুরুত্বপূর্ণ মাসের মধ্যে সারা বাংলাদেশের সকল মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি একত্রিত হয়ে সংগঠিত হয়ে শক্তি সঞ্চয় করে সারা বাংলাদেশ আওয়ামী লীগের নিয়ন্ত্রণে নিয়ে আসতে হবে। তাহলেই আওয়ামী লীগ অচিরে বাংলাদেশের রাজনীতিতে দাপটের সহিত ফিরে আসবে এবং ডিসেম্বরের মধ্যে শেখ হাসিনা খুব ইজিলি বাংলাদেশে ফিরে এসে আবার বাংলাদেশ আওয়ামী লীগকে ক্ষমতায় আনতে পারবে। সকল কিছু এখন মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি বাংলাদেশের যে সকল জনগণ আছে তাদের উপর ডিপেন্ড করে। তারা যদি সত্যিকারের মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি হয়ে থাকে তারা সকলেই বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষে এসে দাঁড়াবে এবং আওয়ামী লীগের যারা বহিষ্কৃত নেতারা আছে বিভিন্ন দল করেছেন এবং আওয়ামী লীগের যারা অঙ্গ সংগঠন আছেন তারাও কিন্তু সকলে একত্রিত হয়ে রাজপথে নামতে হবে এবং জয় বাংলা স্লোগানে রাজপথ প্রকম্পিত করতে হবে। এই সকল মুক্তিযুদ্ধ বিরোধী শক্তিদের বুকে কম্পন ধরিয়ে দিতে হবে, তারা যাতে পালাতে বাধ্য হয় ক্ষমতা ছেড়ে। এই পরিস্থিতি সারা বাংলাদেশে তৈরি করতে হবে। তাহলেই দেখবেন সারা বাংলাদেশ আওয়ামী লীগের দখলে আগে যেভাবে ছিল সেভাবে চলে আসবে এবং মুক্তিযোদ্ধাদের সম্মান থাকবে এবং আপনি গর্ব করে বলতে পারবেন আমি মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি, আমি মুজিবাদর্শের সৈনিক, আমি বাংলাদেশের স্বাধীনতাকে বিশ্বাস করি এবং আমি জয় বাংলা স্লোগান গর্ব করে দিতে পারি, আমাকে বাধা দেওয়া কেউ নাই। আর বাংলাদেশের জনগণের একমাত্র স্লোগান সেটাই হচ্ছে জয় বাংলা। আশা করছি আমি এই ভিডিওর আলোচনায় যে সকল বিষয়গুলো আপনাদেরকে ক্লিয়ার করার চেষ্টা করেছি এবং বোঝানোর চেষ্টা করেছি
আপনারা মোটামুটি যারা প্রথম থেকে শেষ পর্যন্ত এই ভিডিওটি দেখেছেন তারা মোটামুটি সকল বিষয় ক্লিয়ার হতে পেরেছেন এবং সকল বিষয় বুঝতেও পেরেছেন।